হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিডিপি সিম্পলিফাইড বাই মৌমি। আজকে আমরা পড়তে যাচ্ছি ভাইগটস্কিজ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি বা সামাজিক নির্মিতিবাদের যে তত্ত্ব সেটি আমরা পড়ব। এবং এটি কটি পার্টে পড়বো আমরা। লেভ ভাইগটস্কি কে ছিলেন, হু ইজ লেভ ভাইগটস্কি, হোয়াট সোশ্যাল কনস্ট্রাকটিভিজম ইজ মানে হোয়াট ইজ দ্যাট, এবং প্রিন্সিপালস অফ দিস থিওরি মানে এই থিওরিতে কী কী নীতির প্রয়োগ হয়েছে, টিচিং টেকনিক্স এখান থেকে কি বেরিয়ে আসছে, টিচারের রোল এখানে কি এবং এর এডুকেশনাল ইমপ্লিকেশনস কি হতে পারে, এবং তার সাথে সাথে এর ক্রিটিসিজম কি আছে এই থিওরিটার, অল্প স্বল্প ছোট কিছু সেই জিনিসগুলো আজকে আমরা জানবো। লেখা আছে অলরেডি, দেখতে পাচ্ছেন, হু ইজ লেভ ভাইগটস্কি। ভাইগটস্কি কে ছিলেন? ভাইগটস্কি ছিলেন একজন রাশিয়ান সাইকোলজিস্ট। রাশিয়ার বাসিন্দা ছিলেন। ইনি একজন মনোবিদ ছিলেন বা সাইকোলজিস্ট ছিলেন, যিনি মাত্র 38 ইয়ার্সে মারা যান। মাত্র 38 ইয়ার্সে উনি মারা যান, কিন্তু এই 38 ইয়ার্সের জীবনেই উনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চাইল্ড ডেভেলপমেন্টে, বা আমরা যে টপিকটি পড়ি সিডিপি সেখানে। তো সেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কিন্তু সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, যেটা আমরা কিন্তু প্রথম থেকেই আমরা জেনে আসছি বা এই টার্মগুলোর সাথে আমরা পরিচিত। কেননা এই থিওরিটা যিনি দিয়েছিলেন উনি খুব গুরুত্বপূর্ণ রিসার্চ কিছু করেছিলেন। কিসের ওপরে করেছিলেন? সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের ওপরে। কি এই সোশ্যাল কনস্ট্রাকটিভিজম? না, সামাজিক নির্মিতিবাদ। আমরা জানি নির্মিতিবাদ কাকে বলে। যারা মনে করেন যে শিশু হচ্ছে জ্ঞানের সক্রিয় নির্মাতা, তাদেরকে আমরা নির্মিতিবাদী বলি, এবং ওই জ্ঞানের নির্মাতা সক্রিয় এই যে বিষয়টা, এটাকে আমরা নির্মিতিবাদ বলি। তো এই নির্মিতিবাদটা কিভাবে হয়? শিশু জ্ঞানের নির্মাণটা যে সক্রিয়ভাবে করে, এখানে ভাইগটস্কি সোশ্যাল ইন্টারাকশন বা সোসাইটিকে উনি গুরুত্ব দিয়েছেন। বলেছেন এই যে শিশু জ্ঞানের সক্রিয় নির্মাণ করবে, কিসের মাধ্যমে করবে? না, সমাজের সাথে ইন্টারাকশনের মাধ্যমে শিশু তার জ্ঞানের সক্রিয়ভাবে তৈরি করতে সক্ষম হবে। এই যে সমাজের মধ্যে কারা পড়ে, যারা সমাজ বা পরিবেশের মধ্যে কারা কারা আসছে, যারা একটি শিশুর বিকাশকে ত্বরান্বিত করে বা বিকাশকে প্রভাবিত করে, এই সমস্ত কম্পোনেন্ট গুলোর সাথে যখন একটি শিশু সমাজে ইন্টারঅ্যাক্ট করছে, তখন শিশুর বৌদ্ধিক বিকাশ হচ্ছে। এটাকেই বলা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা সামাজিক নির্মিতিবাদ। এবং নির্মিতিবাদের আরো একটা অংশ আছে যেটাকে বলা হয় ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ। এটার কে গুরুত্ব দিয়েছেন? এই বিষয়টাকে পিয়াজে গুরুত্ব দিয়েছেন। আর ভাইগটস্কি বলছেন সামাজিক নির্মিতিবাদের উপরে উনি গুরুত্ব দিয়েছেন। উনি ওনার এই তত্ত্বে এজকে অতটা গুরুত্ব দেননি, এজকে গুরুত্ব দিয়েছিলেন পিয়াজে। তাই ওনার গ্রোথের কি 4টে স্তর আছে। ওনার থিওরিতে 4টে স্তরে উনি ভাগ করেছিলেন। সেন্সারি মোটর ছিল, প্রি অপারেশনাল ছিল, ফর্মাল অপারেশন ছিল এবং কংক্রিট অপারেশনাল স্টেজ ছিল। তো সেখানে তিনি এজকে গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু ভাইগটস্কি এজকে গুরুত্ব দেননি। তাই ওনার যে বিকাশের যে গ্রাফ, সেই গ্রাফটা খানিকটা এই টাইপের দেখতে হবে। ওনার বিকাশের গ্রাফটা কন্টিনিউয়াস একটা বিকাশের গ্রাফ উনি দেখিয়েছিলেন। আর পিয়াজে কিরকম দেখিয়েছিলেন? পিয়াজে এই টাইপের স্টেপে জিনিসটাকে উনি দেখিয়েছিলেন, 4টে স্টেপে বা 4টে স্তরে। এটা ছিল ডিসকন্টিনিউয়াস, আর এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটি উনি ভাইগটস্কি বলেছেন যেখানে এজটা কোনো ম্যাটারই করে না। তো ওনার এই সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরিতে উনি বেশ কিছু প্রিন্সিপালকে গুরুত্ব দিয়েছিলেন। কি সেই প্রিন্সিপালস গুলো ছিল? উনি এই থিওরিটা ডেভেলপ করতে গিয়ে কিছু ফ্যাক্টরস, কিছু প্রিন্সিপালস কে দেখেন এবং সেগুলোকে রেকগনাইজ করেন। সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ওনার যে প্রিন্সিপাল গুলোর মধ্যে ছিল খুব ইম্পর্টেন্ট, যেটা ওনার থিওরি থেকেও বোঝা যায়, থিওরির নামটা শুনলেও বোঝা যায় যে উনি কি কি জিনিসকে গুরুত্ব দিয়েছিলেন। প্রথমত হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। উনি সোশ্যাল ইন্টারাকশনকে গুরুত্ব দিয়েছিলেন। উনি কালচারকে গুরুত্ব দিয়েছিলেন, কালচার। এবং 3 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই তিনটাকে আমরা একত্রিত কি বলছি? না, সোশ্যাল ইন্টারাকশন মানে সমাজের সাথে মিথস্ক্রিয়া। অর্থাৎ একটি শিশুর জীবনে যে কোনো সামাজিক ঘটনা 2বার ঘটে, যে কোনো নলেজ তার কাছে 2বার আসে। কি সেই 2বার? একটা হচ্ছে ইন্টার সাইকোলজিক্যাল। ইন্টারপার্সোনাল তো হচ্ছে বুদ্ধি, ইন্টার সাইকোলজিক্যাল, আর 2 হচ্ছে ইন্ট্রা সাইকোলজিক্যাল। তো ইন্টার সাইকোলজিক্যাল কি জিনিস? অন্যান্য একাধিক ব্যক্তির সাথে ইন্টারাকশনের মাধ্যমে শিশু একটি নলেজকে গেইন করছে, একটি সামাজিক ইভেন্টকে সে দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে ইন্টার সাইকোলজিক্যাল। আর ইন্টার সাইকোলজিক্যাল মানে শিশু নিজের মধ্যে দেখছে, শিশু নিজে। একটি হচ্ছে সমাজ আর একটি হচ্ছে শিশু নিজের মধ্যে যে নলেজটা সে নিয়েছে সেটাকে ইন্টারনালাইজ করছে, সেটাকে সে অনুভব করতে পারছে, অনুধাবন করতে পারছে। এটাকে বলা হচ্ছে ইন্ট্রা সাইকোলজিক্যাল। বাংলাতে এর টার্ম বা বইতেও 2-1 জায়গায় কিন্তু এদিক ওদিক করা আছে, তাই আমরা ইংরাজি টার্মটার উপরে গুরুত্ব দিয়ে চলবো। ইন্টার মানে কি?
দেখুন আমরা ফ্লাইট দেখি না, ডোমেস্টিক ফ্লাইট আর ইন্টারন্যাশনাল ফ্লাইট। এই যে ডোমেস্টিক ফ্লাইট আমাদের দেশেরই বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে নিয়ে যেতে আমাদের সাহায্য করে, আর ইন্টারন্যাশনাল ফ্লাইট কি এক দেশ থেকে অন্য দেশে দেশান্তরে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক এখানেই আমি জাস্ট ফ্লাইটটাকে সরিয়ে দিয়ে কি করব, ওই ইন্টারের জায়গাটাকে আমরা যদি ভাবি আমরা অন্য ব্যক্তির পার্সপেক্টিভটা শুনছি, অন্য ব্যক্তির মাধ্যম দিয়ে শুনছি, অন্য ব্যক্তির কাছ থেকে শুনছি, সেটা হচ্ছে ইন্টার সাইকোলজিক্যাল, অন্য একটা ব্যক্তির সাইকোলজি। আর ইন্ট্রাসাইকোলজিক্যাল কি নিজের নিজের অন্তরের নিজের অভ্যন্তরের যে জিনিসটা আমরা বুঝছি সেটা হচ্ছে ইন্ট্রাসাইকোলজিক্যাল, যেটা আমরা বুদ্ধির ক্ষেত্রেও প্রায় যে বুদ্ধির বিভিন্ন যে অংশগুলো আছে, বুদ্ধির যে ভাগগুলো আছে সেখানে আমরা দেখতে পাই ইন্ট্রাপার্সোনাল এবং ইন্টারপার্সোনাল, এবং সেটা আমাদের বারবার গুলিয়ে যায়। এইভাবে ভাবলে কিন্তু আমাদের বারবার গুলাবে না। কিনা ফ্লাইট ইন্টারন্যাশনাল যাচ্ছে, অন্য এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, সেটা তার মানে একটা ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে আমরা সেটা চিন্তা ভাবনাটা করতে পারছি, বা অন্য ব্যক্তির চিন্তা ভাবনাটা আমরা অনুধাবন করতে পারছি। আর যখন নিজেকে আমরা চিনতে পারছি, নিজের থেকে নিজেকে আমরা অনুধাবন করতে পারছি, সেটাকে আমরা বলছি ইন্ট্রাসাইকোলজিক্যাল। তো এই যে ইন্টারসাইকোলজিক্যাল প্রথম স্টেপ হচ্ছে কিন্তু ইন্টারসাইকোলজিক্যাল, মানে একটি শিশু সমাজের সাথে ইন্টারঅ্যাক্ট করে অন্য ব্যক্তি যা বলবে সেটা কি তারা হ্যাঁ বলবে, আচ্ছা ঠিক আছে এখানে বসা দরকার, এখানে দাঁড়ানো দরকার, এটা বলা দরকার, সমাজে একে কাকু বলা দরকার, একে জেঠু বলা দরকার। এই যে নলেজগুলো আমাদের আসছে, এগুলো অন্যান্য ব্যক্তির কাছ থেকেই তো আসছে, কেউ না কেউ আমাদের বলে দিচ্ছে, তবেই তো আমরা জানতে পারছি। এটা হচ্ছে প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপ কি বা শেষ স্টেপ কি, ইন্ট্রাসাইকোলজিক্যাল, অর্থাৎ আমি কেন ওকে কাকা বলছি, কেন আমি ওকে জেঠু বলছি, কেন সমাজে এই জায়গাটায় আমাকে বসতে বলা হচ্ছে, এখানে আমাকে দাঁড়াতে বলা হচ্ছে, কেন আমি এনার সাথে এইভাবে কথা বলছি, কেন এনাকে আমি রেসপেক্ট দিচ্ছি, এই যে ছোট ছোট বিষয়গুলো, সেই বিষয়গুলো বুঝতে সাহায্য করছে ইন্ট্রাসাইকোলজিক্যাল। একটি শিশু বড় হতে হতে সেই জিনিসগুলোকে অনুধাবন করতে শেখে। এরপর হচ্ছে কালচার। কালচার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বস্তু, কারণ আমি আমার যে পরিবারে জন্মেছি, আমি একটা ডিফারেন্ট কালচার থেকে বিলং করি। আমি ওই একই নামের আলাদা একটা ব্যক্তি আলাদা পরিবারে জন্মেছি, সেই ব্যক্তিটার ডেভেলপমেন্ট আলাদা রকমের হচ্ছে। কেন হচ্ছে না, তার কালচারটা সেখানে ডিপেন্ড করে যাচ্ছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা সেখানে ডিপেন্ড করে যাচ্ছে। যে শিশুটা একটি ওয়েল টু ডু ফ্যামিলিতে জন্মায়, তাকে তার একটা 5 বছর 6 বছরের শিশুকে তার বাবা মা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভাবতে পারে না, সে কিন্তু সবসময় তার বাবা মার উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু যে একটি পথ শিশু রাস্তায় জন্মেছে, সে কিন্তু ওই 5 বছর বয়স থেকে হাঁটতে চলতে শেখার পর থেকে কিভাবে আমি খাবার পাবো, কার কাছে গেলে খাবার চাইলে সে আমায় খাবার দেবে, কিভাবে আমি 2 পয়সা রোজগার করতে পারবো, সে কিন্তু সেটা শিখে যায়। আমাদের বাড়ির ছেলে মেয়েরা 5-6 বছর বয়সে সেটা করতে পারবে আমরা ভাবতেই পারি না। কিন্তু যে শিশুটি ওই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, যে রাস্তায় থাকে, সে কিন্তু সেগুলো পারে। সে কিন্তু বাস ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও পারে, ট্রেন ধরে আরেক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও পারে, বাড়ির লোকের বাবা মায়ের ভাই বোনের দায়িত্বও নিতে পারে। সেগুলো তাদের পক্ষে সম্ভব হয়েছে কেন, তারা সেই কালচার থেকে বিলং করছে, তারা রাস্তাতে বড় হয়েছে। আর আমাদের বাড়ির ছেলেরা অনেক ভালো এনভায়রনমেন্টে, অনেক কি বলবো ইকোনমিক্যালি অনেক ভালো জায়গা থেকে তারা বিলং করেছে, সেই জন্যই তাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। তো এই কালচারটা কিন্তু একটা বিরাট বড় অ্যাসপেক্ট। একটা শিশু হঠাৎ করে ওই জন্য ম্যাচুরিটি চলে আসে, যখন পরিবারে ধরুন কারো বাবা বা মা যে আর্নিং মেম্বার সে যদি মারা যায়, হঠাৎ করে একটি শিশু কিন্তু অনেক বড় হয়ে যায়, অনেক দায়িত্ব নিতে শিখে যায়। কিছুদিন আগে অব্দি যে নিজেকে ছোট ভাবতো বা যে দায়িত্ব নিতে পারতো না, দায়িত্ব জ্ঞানহীন ছিল, সে হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে, হঠাৎ করে তার পরিবেশ পরিস্থিতিটা পরিবর্তন হয়ে গেছে, তার ফলে কিন্তু তার মধ্যে একটা চেঞ্জ এসেছে। আর এই চেঞ্জটা কিন্তু কখনোই বয়সের সাথে সাথে আসবে এটা কিন্তু না, এটা পরিস্থিতির উপরে আসে। তার মানে কি, এখানে বিকাশের ক্ষেত্রে ভাইগটস্কি কি করেছেন, এনভায়রনমেন্টের উপরে কিন্তু গুরুত্বটা আরোপ করেছেন। যে এনভায়রনমেন্টে যে যেমন ভাবে থাকবে সে কিন্তু সেইভাবে তার ডেভেলপমেন্টটা হবে। এরপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজকে উনি বলেছেন গ্রেটেস্ট টুল, গ্রেটেস্ট টুল অফ হিউম্যান বিইংস। উনি ল্যাঙ্গুয়েজকে একটা টুল হিসেবে দেখেছেন, একটা মাধ্যম হিসেবে দেখেছেন। কিসের মাধ্যম, বিকাশের মাধ্যম হিসেবে দেখেছেন। উনি বলছেন ল্যাঙ্গুয়েজ থেকে চিন্তা ভাবনা, মানুষের চিন্তা ভাবনাকে আকার দিতে সাহায্য করে ল্যাঙ্গুয়েজ, চিন্তা ভাবনাকে আকার দেয়। আকার প্রদান করে কে না, এই ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ উনি বলছেন ল্যাঙ্গুয়েজ থেকে থট প্রসিড হচ্ছে, নাকি থট থেকে ল্যাঙ্গুয়েজ প্রসিড হচ্ছে। কে বলে থট থেকে ল্যাঙ্গুয়েজ প্রসিড হচ্ছে, প্রথম থট আসবে তারপর ল্যাঙ্গুয়েজ। এটি বলে পিয়াজে। যে পিয়াজে এই মতবাদে বিশ্বাসী যে থট প্রথমে আসে একটি মানুষের মধ্যে, তারপরে আসে ল্যাঙ্গুয়েজ। কিন্তু ভাইগটস্কি ঠিক তার উল্টোটা বলেন। উনি বলেন প্রথমে একটি শিশুর মধ্যে আসবে ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে তার থটস ডেভেলপ হবে, সেখান থেকে তার আকার, চিন্তা ভাবনাকে আকার দেবে, অর্থাৎ লার্নিং থেকে ডেভেলপমেন্ট হবে। এবং পিয়াজে বলছেন ডেভেলপমেন্ট থেকে লার্নিং হবে। দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি একটা প্রশ্ন, এবং আমি পিয়াজের সেশনে তো একই কথাই বলেছিলাম যে এই প্রশ্ন কিন্তু বারবার আমাদের আসে। ভাইগটস্কি এবং পিয়াজে আমরা ভীষণভাবে গুলিয়ে ফেলি। কেন, কারণ দুটো অনেকটা ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে যেমন খুবই মিল আছে, কিছু কিছু ক্ষেত্রে আবার অনেক অমিল আছে। সেই অমিলগুলো কিন্তু আমাদের কনফিউজ করে দেয়, কারণ খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স আমাদের এখানে বোঝা দরকার আছে। তো ভাইগটস্কি বলছেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য গ্রেটেস্ট টুল অফ হিউম্যান বিইংস, এবং এই টুলকে কাজে লাগিয়ে কিন্তু থটস প্রসিড হচ্ছে, থট আকার পাচ্ছে।
এর পাশাপাশি উনি যখন ল্যাঙ্গুয়েজের কথা বলছেন উনি আরেকটা জিনিসকে গুরুত্ব দিয়েছিলেন, সেটা হলো স্পিচ। উনি 3 রকম স্পিচের কথা বলেছেন। যেহেতু ল্যাঙ্গুয়েজ আসছে তাই ল্যাঙ্গুয়েজ থেকে মানুষ তো কথা বলতে শিখবেই। তো মানুষ কিভাবে কথা বলে, উনি যে কথা বলে মানুষ সেটাকে 3টে ভাগে ভাগ করেছেন। প্রথমটাকে বলছেন সোশ্যাল স্পিচ, দ্বিতীয়টাকে বলছেন উনি প্রাইভেট স্পিচ, তৃতীয়টাকে বলছেন সাইলেন্ট ইনার স্পিচ। প্রথম কি সোশ্যাল স্পিচ। সোশ্যাল স্পিচের বয়স হচ্ছে 2 বছর, 2+ ইয়ার, মানে 2 বছর পর্যন্ত একটি শিশু যে কথাবার্তা বলে, তারা তো কথা বলতে শিখে যে আধো আধো বাবা মাকে ইমিটেট করার মাধ্যম দিয়ে। তো তারা যখন সেই কথা বলতে শেখে সেই কথাগুলো তারা খুব জোরে জোরে বলে। তারা একজনকে উদ্দেশ্য করে বলছে বা তাদের কথার মধ্যে একটু ডিসওরিয়েন্টেশন যেমন থাকে, লজিক সেভাবে ডেভেলপ একদমই হয় না, সেন্সারি মোটর স্টেজে থাকে, সেই সময় তারা যে কথোপকথন বড়দের সাথে করে সেটাকে বলা হচ্ছে সোশ্যাল স্পিচ। 2 নাম্বার হচ্ছে প্রাইভেট স্পিচ। প্রাইভেট স্পিচের বয়স কত? 3 বছর। 3 বছর হচ্ছে প্রাইভেট স্পিচ। এটাকেই কিন্তু, এটা পিয়াজের মতে প্রাইভেট স্পিচ যেটা, সেটা ভাইগটস্কির মতে যেটা প্রাইভেট স্পিচ, সেটা পিয়াজের মতে হচ্ছে ইগোসেন্ট্রিক স্পিচ। তার মানে এটা না যে ইগোসেন্ট্রিক স্পিচ মানে একটি শিশু ভীষণভাবে ইগোইস্টিক হয়ে পড়ে, আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। এখানে আত্মকেন্দ্রিকতাটাকে গুরুত্ব এই হিসাবে দেওয়া হয়েছে যে শিশু নিজেকে বাদ দিয়ে অন্য কারো কথা বুঝতে পারে না, অন্য কারো স্ট্যান্ড পয়েন্ট বুঝতে পারে না, অন্য কারো ভেতরে কি থিঙ্কিং চলছে এতটা লজিক তাদের মধ্যে ডেভেলপ হয় না যে সেটা শিশু বুঝতে পারবে। এর মানে এটা না যে শিশু স্বার্থপরের মতো চিন্তা করছে। তো প্রাইভেট স্পিচ মানে শিশু নিজের সাথে নিজে কথা বলে, কিন্তু জোরে জোরে কথা বলে। কেন নিজের সাথে নিজেকে কথা বলতে হয়? কারণ এই প্রাইভেট স্পিচের মাধ্যম দিয়ে একটি শিশু নিজের বিহেভিয়ারকে রেগুলেট করতে পারে, নিজের থটকে রেগুলেট করতে পারে। ওই যে বললাম ল্যাঙ্গুয়েজ থেকে থট প্রসিড হচ্ছে, তাহলে ল্যাঙ্গুয়েজ প্রথম আসছে মানে স্পিচ প্রথম আসছে। সেই স্পিচ থেকে সে নিজের চিন্তা ভাবনাগুলোকে একত্রিত করছে বা একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা একটা দিশাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে 3 বছর বয়স পর্যন্ত একটি শিশুর মধ্যে ল্যাঙ্গুয়েজ আর থট দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু 3 বছর বয়সের থেকে যখন বেশি হয়ে যাবে একটা শিশুর বয়স, তখন এই ল্যাঙ্গুয়েজ আর থট আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, তারা ইন্টারডিপেন্ডেন্ট হয়ে যাবে, তারা একত্রিত হয়ে যাবে, এদেরকে আলাদা করে রেকগনাইজ করা যাবে না। আর 3 নম্বর যে স্পিচের কথা ওখানে ভাইগটস্কি বলছেন, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সাইলেন্ট ইনার স্পিচ। সাইলেন্ট ইনার স্পিচের বয়স কত? 3 বছর প্লাস থেকে একটি শিশু যে স্পিচ দেয় বলতে কি অন্য কাউকে দিচ্ছে না, নিজেকে নিজেই দিচ্ছে। আগে দিচ্ছিল জোরে জোরে ভার্বালি আমরা শুনতে পাচ্ছিলাম, এখন নন ভার্বালি হতে থাকবে, অর্থাৎ আমাদের ইন্টারনালি আমাদের মনে মনে কথা হতে থাকবে। আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের সবার মধ্যে কিন্তু এই সাইলেন্ট ইনার স্পিচ কিন্তু কাজ করে। কখন করে? যখন আমরা পড়াশোনা করি, আমরা এখন আর সবসময় জোরে জোরে যা চোখের সামনে দেখছি সেটা পড়ে পড়ে বোঝার চেষ্টা করি না, আমরা মনে মনে পড়তে সক্ষম। আমরা কোনো একটা সিচুয়েশনে দাঁড়িয়ে কারো একটা প্রতি খুব রেগে গেছি, কিন্তু সে আমার থেকে বয়সে বড় বা এই সিচুয়েশনে তাকে কিছু বলা যাবে না, সেই সময় আমরা মনে মনে আমাদের ফ্রাস্ট্রেশন গুলোকে বার করার যে চেষ্টাটা করি, এটাকেই কিন্তু সাইলেন্ট ইনার স্পিচ বলা। এটা কবে থেকে শুরু হয়ে যায়? 3 বছর বয়সের সময় থেকেই কিন্তু একটি শিশুর মধ্যে সাইলেন্ট ইনার স্পিচ ডেভেলপ হতে থাকে, আর এই স্পিচগুলো তাদের থটকে রেগুলেট করতে থাকে। এই কথাটা কিন্তু আমাদের ভুললে হবে না। তাহলে 3 রকমের স্পিচ, সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ এবং সাইলেন্ট ইনার স্পিচ। আর এইটা কার বক্তব্য? এটি পিয়াজে যেটাকে প্রাইভেট স্পিচ ভাইগটস্কি বলছেন, সেটাকেই উনি ইগোসেন্ট্রিক স্পিচ বলছেন। তো এরপর আসি খুব ইম্পর্টেন্ট এবং খুব প্রচলিত যে টার্মগুলো, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো, যেটা সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের এক প্রকার পিলার, বা আমরা এই কনস্ট্রাকটিভিজম থিওরিটাকে বুঝতে ভীষণভাবে সাহায্য করে, বা এগুলো থেকেই আমরা বুঝি যে এটা সোশ্যাল কনস্ট্রাকটিভিজমেরই অংশ। প্রথম হচ্ছে জেডপিডি, 2 নাম্বার হচ্ছে এমকেও এবং 3 নাম্বার হচ্ছে স্ক্যাফোল্ডিং। খুব পরিচিত টার্ম, তাও আমরা খুব সহজ বাংলায় সিম্পলিফাইড ওয়েতে আমরা বোঝার চেষ্টা করব। জেডপিডি কি? ধরুন এটা একটা লাইন, কারেন্ট সিচুয়েশনে কারেন্ট লেভেল, একটি শিশুর কারেন্ট লেভেল এটা, জেডপিডি হচ্ছে এটা, এবং এটা হচ্ছে তার ফার ফ্রম রিচ। কি জিনিস? একটি শিশু একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে যতটা সে জানে এবং যতটা সে করতে সক্ষম, এই যতটা জানে আর যতটা করতে সক্ষম, এই মাঝখানের গ্যাপটাকেই বলা হচ্ছে জেডপিডি। সেটা কোনটা? এক্ষেত্রে ধরে নিন এটা হচ্ছে তার জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটাকে কি বলা হয়? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট।
বাংলাতে কি বলা হয়? নৈকট্য বিকাশের সীমা। নৈকট্য বিকাশের সীমা মানে কি, আমরা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা জেডপিডি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বিকাশের সীমাটা এই জায়গায় নির্ধারিত, এখানে আমরা যেতে সক্ষম, কিন্তু নিজে নিজে যেতে পারবো না। এখানে কন্ডিশন অ্যাপ্লাইড, নিজে নিজে যাওয়া সম্ভব না। নিজে নিজে একটা শিশু কারেন্ট লেভেল অবধি পৌঁছেছে, এবার সে যদি অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে কিছু হেল্প পায় তাহলে কিন্তু সে জেডপিডি তে পৌঁছাতে পারবে, এই লেভেলটা কিন্তু তাহলে সে পৌঁছাতে পারবে। কাদের হেল্প নেবে? এমকেও দের হেল্পের মাধ্যমে। এমকেও কে বলা হয় মোর নলেজেবল আদার। মোর নলেজেবল আদার্স, কে এমকেও? মোর নলেজেবল আদার্স মানে কি, আমার থেকে বা একটি শিশুর থেকে জানে বেশি এমন ব্যক্তি। কে জানে বেশি? সেটা তার বাবা হতে পারে, তার মা হতে পারে, তার টিচার্স হতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেটা তার বন্ধু বান্ধব স্থানীয় ব্যক্তিরাও হতে পারে। বন্ধু বান্ধব স্থানীয় মানে কি, পিয়ার্সরা, পিয়ার গ্রুপ অর্থাৎ সহপাঠীরাও কিন্তু হতে পারে। মোর নলেজেবল আদার যে সবসময় একজন বড় ব্যক্তিকেই হতে হবে, বয়সে বড় হতে হবে, নলেজে অনেক বড় তবেই সে হবে, তা কিন্তু নয়। ভাইগটস্কি বলছেন তার বন্ধু বান্ধব স্থানীয়দের হেল্প নিয়েও একটি শিশু তার কাছে কিন্তু এমকেওর ভূমিকা পালন করতেই পারে, তার একটা বন্ধু, এবং সেই এমকেওর ভূমিকা যে পালন করবে তার মাধ্যম দিয়ে একটি শিশু তার জেডপিডি তে পৌঁছাবে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে। এই যে গোটা প্রসেসটা, এই গোটা প্রসেসটাকে কি বলা হচ্ছে? স্ক্যাফোল্ডিং বলা হচ্ছে। স্ক্যাফোল্ডিং অর্থাৎ স্ক্যাফোল্ডিং এর মাধ্যম দিয়ে এমকেও একটি শিশুকে সাহায্য করে জেডপিডি তে পৌঁছানোর জন্য। স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে ভাড়া বন্ধন। ভাড়া বন্ধনটা কি? ডাইরেক্ট গিয়ে আমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না, বা একটা শিশু একটা প্রশ্নের উত্তর পাচ্ছে না আর আমি টিচার হয়ে গিয়ে তাকে উত্তরটাই বলে দিলাম বা সঠিক প্রসেসটা গিয়ে জানিয়ে দিলাম, তা কিন্তু সঠিক পদ্ধতি নয়। স্ক্যাফোল্ডিং কি বলছে? শিশুটি যেটি পারছে না অথচ সে পারবে, একটু হিন্টের প্রয়োজন, একটু ক্লুয়ের প্রয়োজন, একটু সাহায্যের প্রয়োজন, তাকে রাস্তাটা একটু দেখিয়ে দেওয়া, তাহলে কিন্তু সে নিজের থেকে সেই জিনিসটাকে ক্র্যাক করতে পারবে। অর্থাৎ সেক্ষেত্রে শিশু একটু সাহায্য তো পেলো ঠিকই, কিন্তু নিজে নিজেই সে সক্রিয়ভাবে তার জ্ঞানটাকে তৈরি করতে পারবে, তবেই না সেটা নির্মিতিবাদ হবে, তবেই না সেটা নির্মাণ করতে সে সক্ষম, তবেই না সে লিটল সায়েন্টিস্ট হতে পারবে, তবেই না সেখানে সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের কোনো গুরুত্ব আছে। তো সোশ্যাল কনস্ট্রাকটিভিজম কি? অর্থাৎ এই শিশু বা এই যে এমকেও এরা কিন্তু সমাজেরই অংশ। বিদ্যালয় বললে বিদ্যালয়, পরিবারের লোক বললে পরিবার, সেটা তো সমাজেরই অংশ। তাই সমাজের একটা এমকেও বা মোর নলেজেবল আদার যখন একটা শিশুকে হেল্প করছে, স্ক্যাফোল্ডিং দিচ্ছে, তখন সেই শিশুটি তার জেডপিডি তে পৌঁছাচ্ছে। সে তার যে এন্ড গোলটা যেটা সে দেখতে পাচ্ছে আমি ওখানে পৌঁছাতে পারবো, সেখানে পৌঁছাচ্ছে। কিসের মাধ্যমে? স্ক্যাফোল্ডিং এর মাধ্যমে। আমরা টিচাররা যারা আছি, উডবি টিচার হোয়াট এভার, তো আমাদের টিচারদের সবসময় কি ধ্যান দিতে হবে? স্ক্যাফোল্ডিং করতে হবে। গিয়ে সঙ্গে সঙ্গে উত্তর বলে দিলাম বা একটা স্ট্রিক্ট মেন্টালিটি রাখলাম, সেটা কিন্তু কখনোই নির্মিতিবাদের লক্ষ্য নয়। নির্মিতিবাদের লক্ষ্য কিন্তু এইভাবে স্ক্যাফোল্ডিং এর মাধ্যমে একটি শিশুকে জ্ঞানকে নির্মাণ করতে সাহায্য করা। খুব ভাইটাল জিনিস, খুব সহজ জিনিস, ভীষণই সহজ, একটু বুঝে নিতে পারলে কিন্তু সেরকম কোনো জটিলতার এখানে ব্যাপারই নেই। তো এই যে জেডপিডি বা বলুন বা এমকেও বলুন বা স্ক্যাফোল্ডিং এর মাধ্যম দিয়ে এই যে আমরা শিশুদেরকে শেখাচ্ছি, সেখান থেকে ভাইগটস্কি কিছু টিচিং মেথডসকে মানে তৈরি করেছিলেন বা নাম দিয়েছিলেন বা গুরুত্ব দিয়েছিলেন, যেটাই বলেন না কেন। কি সেই টিচিং মেথডস গুলো খুব ইম্পর্টেন্ট। এই জেডপিডি কে গুরুত্ব দিয়ে স্ক্যাফোল্ডিং এর মাধ্যমে কি কি টিচিং মেথডস উনি তৈরি করেছিলেন, সেগুলো হলো, প্রথমত হচ্ছে যে গ্রুপকে গুরুত্ব দিতে হবে, গ্রুপ লার্নিং করাতে হবে, কোলাবোরেটিভ হবে, কোলাবোরেটিভ লার্নিং, কোঅপারেটিভ লার্নিং, 3 নম্বর হচ্ছে অ্যাসিস্টিভ লার্নিং, 4 নম্বর হচ্ছে রেসিপ্রোকাল লার্নিং, 5 নম্বর হচ্ছে পিয়ার টিউটরিং। দেখুন আরো অন্যান্য আছে, আরো অনেক পরিচিত টার্ম আমরা পাবো, বাট এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে কোলাবোরেটিভ লার্নিং। কোলাবোরেটিভ লার্নিং মানে কি? গ্রুপে ভাগ করব, বন্ধু বান্ধবরা সবাই একটা গ্রুপে থাকবে বা অন্যান্য গ্রুপ বা বিভিন্ন তাদের সক্ষমতা অনুযায়ী গ্রুপ তৈরি করতে পারি, আমরা নিডস অনুযায়ী গ্রুপ তৈরি করতে পারি। সেই গ্রুপে আমরা একটা প্রজেক্ট ওয়ার্ক দিলাম, সেখানে তারা একে অপরের সাথে কোলাবোরেশনের মাধ্যমে লার্নিংটা করলো। অর্থাৎ
এটা জানে, ওটা ওকে বলে দিল, ও ওটা করলো, একটা জিনিস নিয়ে এলো, কাউকে একটা কিছু দায়িত্ব দেওয়া হলো, কে পেপার নিয়ে এলো, কে পেন নিয়ে এলো, কে একটা পিচবোর্ড নিয়ে এলো, কে একটা ব্যাগ নিয়ে এলো, কিছু প্রয়োজনীয় জিনিস বাইরে থেকে আনতে হবে সেগুলো নিয়ে এলো। এইভাবে কোলাবোরেশনের মাধ্যম দিয়ে একটা শিশু শিখবে, সেটাকে বলা হবে কোলাবোরেটিভ লার্নিং। কোঅপারেটিভ মানে একে অপরকে সাহায্য করবে, প্রয়োজন বুঝে, যে মানে কোনো কিছু কোনো ব্যক্তির হতে পারে কোনো একটা জিনিসের ল্যাক করছে, সে জানে না বিষয়টা, তাকে জানতে সাহায্য করবে। এরপর হচ্ছে অ্যাসিস্টিভ লার্নিং, আবারও সেই একই কথা, একে অপরকে অ্যাসিস্ট করবে। সব কোনো একটা ব্যক্তি ওখানে উঠে দাঁড়াবে না, সবাই তার সাথে দাঁড়াবে। অর্থাৎ কোনো একটি কাজ করতে আমি গ্রুপ এ থেকে একজনকে ডাকলাম বা গ্রুপ বি থেকে ডাকলাম, এইভাবে আমরা পড়ানোর চেষ্টা করব। এ কি করলো, 10 জন মেম্বারকে রিপ্রেজেন্ট করলো, বি কি করলো, 10 জন মেম্বারকে রিপ্রেজেন্ট করলো। এইভাবে আমরা অ্যাসিস্টিভ লার্নিং করতে পারি। এবং তার পাশাপাশি কি রেসিপ্রোকাল লার্নিং। রেসিপ্রোকাল লার্নিং এ কি হয়, এতক্ষণ আমরা যেগুলো পড়ছিলাম সেখানে স্টুডেন্টসরা অ্যাক্টিভ ছিল, রেসিপ্রোকাল লার্নিং এ কি হবে, টিচাররাও কিন্তু অ্যাক্টিভ হবে। কিভাবে অ্যাক্টিভ হবে না, সেখানে ধরুন প্রশ্ন উত্তরের পর্ব চলছে, কোনো ডিসকাশন হচ্ছে, প্রশ্ন উত্তরের পর্ব চলছে, একটি স্টুডেন্ট একটি টিচারকে প্রশ্ন করলো, টিচার আরেকটি স্টুডেন্টকে প্রশ্ন করলো, অন্য একটি স্টুডেন্ট আরেকটি স্টুডেন্টকে প্রশ্ন করলো, সেই স্টুডেন্টটা আবার টিচারকে প্রশ্ন করলো এবং উত্তর দেওয়ার বিনিময়ে প্রথা চলতে থাকলো। এটাকে বলা হবে রেসিপ্রোকাল টিচিং। অর্থাৎ একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে, সেখানে টিচারও একটা ভাগ, স্টুডেন্টও কিন্তু নিজে একটা ভাগ। এইভাবে যে পড়াশোনাটা হবে সেটাকে বলা হবে রেসিপ্রোকাল টিচিং বা রেসিপ্রোকাল লার্নিং। এরপর হচ্ছে পিয়ার টিউটরিং, যেটা খুব ইম্পর্টেন্ট। পিয়ার্স এর উপরে গুরুত্বটা কিন্তু সব থেকে বেশি ভাইগর্সকেই দিয়েছেন। পিয়ার টিউটরিং মানে কি, সহপাঠীদের কাছ থেকে শেখা। ধরুন আমরা যেরকম ছোটবেলায় স্কুল যদি কামাই করতাম, তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে খাতা নিয়ে বই নিয়ে পড়াটা বোঝার চেষ্টা করতাম, তারা একটু বুঝিয়ে দিত, এটা কি, এটা পিয়ার টিউটরিং। এই পিয়ার টিউটরিংটা শুধু ওই ওকেশনালি আমি একদিন ক্লাস মিস করলে তবে করবো তা কিন্তু না, এটা সবসময় করাতে হবে। অর্থাৎ একটি শিশু যেটি কোনো জিনিস একটু কিছু কম জানে, যে শিশুটা সেই পার্টিকুলার বিষয়টা বেশি জানে, তার কাছে সে শিখলো। আবার হতে পারে সেই শিশুটি অন্য কোনো একটা বিষয় ভালো জানে, সেটি আবার এই শিশুটাকে শেখাতে সাহায্য করলো। এই যে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যম দিয়ে যে একে অপরকে শেখাচ্ছে, এটাকেই বলা হচ্ছে কিন্তু পিয়ার টিউটরিং। আর এই সমস্ত কিছুর ক্ষেত্রে একটা টিচারের রোল কি হবে, একটি টিচার বারবারই বলা হচ্ছে ফেসিলিটেটর হবে। লেখাপড়াকে বা উদ্যোগকে শিশুর মধ্যে মোটিভেশনকে ফেসিলিটেট করবে, প্রেরণার যোগান দেবে যাতে সে কাজটা করতে পারে। টিচারকে মোবাইল হতে হবে। মোবাইল মিনস কি, চলমান হতে হবে। তাকে এক জায়গায় বসে থাকলে কিন্তু হবে না, যে আমি চেয়ার টেবিলে বসে রইলাম, বাচ্চাদের কাজ দিয়ে দিলাম, ওরা ওদের মতো করতে থাকলো, তা কিন্তু না। এক্ষেত্রে টিচারকে সবসময় মোবাইলের ভূমিকা পালন করতে হবে, সবসময় সমস্ত জায়গায় পৌঁছে যেতে হবে, তাদেরকে হেল্প করতে হবে। কি হেল্প করতে হবে, জেডপিডিটা মিট করার জন্য, জেডপিডিতে পৌঁছানোর জন্য একটি শিশুকে স্ক্যাফোল্ডিং দিতে হবে। এছাড়া তো আমরা টিচারকে কি হয়, কি হিসাবে দেখি, ফ্যাসিলিটেটর হিসাবে দেখি, মোবাইল হিসাবে দেখি, আমরা গাইড হিসাবে দেখি, বন্ধু হিসাবে দেখি, সমস্ত ভূমিকাই কিন্তু একজন টিচারকে পালন করতে হবে। আর এডুকেশনাল ইমপ্লিকেশনের কথা যদি আমরা এখানে উল্লেখ করি, যেহেতু এখানে এত রকমের টিচিং মেথডস আছে এবং আমাদের যে এনসিএফ সেটা এই কনস্ট্রাকটিভিজমের ওপরেই তৈরি, তাই কনস্ট্রাকটিভিজম থেকে যে তত্ত্বটা বেরিয়ে আসছে সেটা কি, আমাদের স্টুডেন্টদেরকে, শিশুদেরকে, শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ রাখতে হবে, সক্রিয় রাখতে হবে, সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণের সঠিক পরিবেশ তৈরি করতে হবে। আমাদের পাঠ্যক্রমকে শিশুদের প্রয়োজন অনুযায়ী তৈরি করতে হবে, আমাদের পাঠদান কৌশলকে শিশুদের চাহিদা অনুযায়ী পরিবর্তন করতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, কারিকুলামটাকে ফ্লেক্সিবল হতে হবে, পাঠদান পদ্ধতিটাকে ফ্লেক্সিবল হতে হবে। সবাইয়ের গুরুত্ব যাতে সমানভাবে আমরা দিতে পারি, কোথায় বাচ্চাদের ল্যাক হচ্ছে সেই জিনিসটা যাতে বুঝতে পারি, এই ভাবনা চিন্তাগুলো কিন্তু অ্যাজ এ টিচার আমাদের রাখতে হবে। এবং অ্যাট লার্জ এর পুরো এডুকেশনাল ইমপ্লিকেশনটা কিন্তু সমস্ত কিছুর উপরেই চলবে, এমন কোনো অ্যাসপেক্ট নেই যেখানে এটা চলবে না, কারণ কনস্ট্রাকটিভিজমের উপরেই আমাদের এডুকেশনাল সিস্টেম, এডুকেশনাল পলিসি, এভরিথিং ওর উপরে দাঁড়িয়ে আছে। আর যদি বলা হয় ক্রিটিসিজমের কথা, ক্রিটিসিজমটা কি, খুবই ছোট, খুবই সাধারণ। কি না, উনি ছিলেন, লেভ ভাইগর্সকি ছিলেন রাশিয়ান সাইকোলজিস্ট। তো উনি ওনার থিওরি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করেছিলেন, কিন্তু যখন উনি মারা যান বা ওনার থিওরিটা পরবর্তীকালে যখন ট্রান্সলেটেড হয় টু ইংলিশ, তখন কিছু ভাষাগত ত্রুটি তো থেকেই যায়। এবং তারপর আমরা এখন যখন বাংলাতে পড়ছি, আমরা সেই ইংলিশটাকেও বাংলা করে পড়ছি, তার মানে ল্যাঙ্গুয়েজ এখানে একটা ব্যারিয়ারের কাজ করছে। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে আমাদের ভাঙাটা সম্ভব হয়নি, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে সঠিক এক্স্যাক্ট কপিটা হয়তো করা পসিবল হয়নি। এবং যেহেতু উনি এজকে গুরুত্বটা কম দিয়েছেন, তাই অনেকে বলেন যে এজকে গুরুত্বটা দেওয়া দরকার ছিল। শুধু যে সামাজিকভাবে মিথস্ক্রিয়ার মাধ্যম দিয়ে শিশু যখন শিখছে তখন যে সেটা শুধু পজিটিভ হবে তার কিন্তু কোনো মানে নেই, নেগেটিভও তো হতে পারে। আর সত্যিই তাই, আমি পজিটিভ পরিবেশে থাকলে যেমন পজিটিভ হবে, আমি নেগেটিভ পরিবেশে থাকলে নেগেটিভ হতে হবে। সবসময় যে পজিটিভ হয় তা তো নয়। এই বিষয়টা আমাদেরকে বুঝতে গেলে কি করতে হবে না, এই থিওরিটাকে আরেকটু গভীরভাবে পড়তে হবে। পরিবেশের প্রভাব যখন আমরা পড়েছিলাম, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের প্রভাব বিকাশের উপরে কিভাবে হয়, তখন আমরা বুঝেছিলাম
পজিটিভ পরিবেশে থাকা একটা শিশু পজিটিভ ভাবে বড় হয়েছে, নেগেটিভ পরিবেশে থাকা ওই যমজ আর একটা সন্তানই কিন্তু সে অন্যভাবে বড় হয়েছে, তার অন্য কোনো কাজ সে করেছে, তার ভালোভাবে ভাষার বিকাশ হয়তো হয়নি, তার ভালোভাবে সে লেখাপড়া শিখতে পারেনি, তার ফলে তার বৌদ্ধিক বিকাশ হয়নি। এই যে বিকাশগুলো হয়নি, কেন হয়নি? সব পরিবেশটা ভুল ছিল বলেই তো হয়নি, সঠিক ছিল না বলেই তো হয়নি। আর একটি সেই যমজেরই আর একটা ভাই বা বোন, সে যখন অন্য একটা ভালো পরিবেশে বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, সে তখন ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, সে তখন অনেক বেশি কনফিডেন্ট হয়েছে, আত্মবিশ্বাসী হয়েছে। কেন হয়েছে? পরিবেশের প্রভাবেই হয়েছে। তাহলে এক্ষেত্রেও তাই, যে শুধু সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে পজিটিভ হবে তা না, নেগেটিভও হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু ভাইগর্সকে গুরুত্ব দেননি নেগেটিভটাকে, অনেকে এটাকে গুরুত্ব দিয়ে বলেছে না এটা সম্পূর্ণ সঠিক না, নেগেটিভটার কথা আমাদেরকে ভাবতে হবে, আর এজটাকেও কিন্তু গুরুত্ব আমাদেরকে একটু হলেও দিতে হবে। এই গেল ক্রিটিসিজম। আজকের সেশন যদি আপনাদের ভালো লাগে, আশা করি ভালো লাগবে, তো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আমি যতটা সিম্পল ভাবে পড়ানো সম্ভব আমি চেষ্টা করলাম, যতটা সহজভাবে বলা যায়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওর প্রয়োজন আছে এমন কোনো ব্যক্তির কাছে পৌঁছে দিতে ভিডিওটাকে আমাকে সাহায্য করুন, আপনাদের জন্যই করা। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর্লি নোটিফিকেশনস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।